কুয়াকাটা সমুদ্র সৈকতে এখন গোসল করব। আর সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি মাঝে শুটকি ভাই এগুলা। ক্যামেরা রেডি কর, রেডি আর ক্যামেরা রেডি হয়ে আছে। যাচ্ছি ওখান থেকে, ওই যে সামনে, ওখান থেকে সামনে গেলে 3 নদীর মোহনা। সবাইকে আসসালামু আলাইকুম, আমি সনি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখবো রাজশাহী থেকে কিভাবে আমি কুয়াকাটায় আসলাম, কুয়াকাটা সমুদ্র সৈকত। কুয়াকাটা সমুদ্র সৈকতে এসে সকালে সূর্যোদয় দেখলাম, ও ওইদিকে একটা বিচ আছে, ওই বিচে গিয়ে সূর্যোদয় দেখলাম এবং মানে পূর্ব অংশটা ঘুরে ফেলেছি সকালে। ওই কুয়ার দিকে গেছিলাম এবং খাসিয়াপল্লী ছিলাম, খাসিয়াপল্লীর ওইদিকে ছিলাম এবং এখন চলে এসেছি কুয়াকাটার পশ্চিম বিচের এই দিকে। এখানে শুটকি পল্লী আছে এবং 3 নদীর মোহনা আছে যেখান থেকে সূর্যাস্ত দেখা যায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। সকাল 5টার সময় বাস থেকে নেমেছি, নেমে হোটেলে গিয়ে হোটেলে ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম সূর্যোদয় দেখতে। জানি না দেখা হবে কিনা, 15 মিনিট আছে সূর্য উঠতে। আর এখন যাওয়া হচ্ছে সূর্যোদয় দেখতে, ভ্যানে করে সবাই মিলে যাচ্ছি। এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছে সূর্যোদয় দেখতে। গতবার এসে বিচ দিয়ে গেছিলাম, এটা রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে জলদি হবে মনে হয়। দেখা যাক সূর্যোদয় দেখা কপালে মিলে কিনা। এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্য অস্ত সূর্যোদয় দুইটাই দেখা যায়। আমরা সেই গাড়িতে যাবে বলে তুই যাবেন না মামা, এগুলা কি? এগুলা তরমুজ গাছ। অবশেষে সূর্যোদয়ের সেই স্পটে পৌঁছে গেছি। ভ্যানালা মামা অনেক গতিতে ভ্যান চালিয়ে নিয়ে এসেছে আমাদেরকে। সূর্যোদয় শুরু হয়ে গেছে। ঘন কুয়াশার জন্য সূর্যোদয় একদম ফুলফিল ভাবে শেষ করতে পারিনি, কারণ সূর্য একদম সমুদ্র থেকে উঠতে দেখতে পারিনি। কুয়াশার জন্য একটু উপর থেকে উঠলো সূর্য। আমার পিছনে অনেক মানুষজন এসেছে সূর্যোদয় দেখতে, কিন্তু আফসোস কেউই ভালো করে সূর্যোদয়টা দেখতে পারেনি। গতকাল বিকাল 5টার সময় রাজশাহী থেকে আমরা রওনা দিই এবং আজকে ভোর 5টায় পৌঁছেছি সমুদ্রকন্যা কুয়াকাটায়। কুয়াকাটায় পৌঁছেই রুম নিয়েছিলাম, রুম বুকিং করা ছিল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে পড়েছি সূর্যোদয় দেখতে। এসে ভ্যান ভাড়া করেছি, 70 টাকা করে নেবে ভ্যান ভাড়া। সূর্যোদয় দেখবো বা হোটেলে নিয়ে যাবে, যাওয়া আসা 70 টাকা নেবে। আর গতকাল বের হয়েছিলাম 5টার সময়, সেখান থেকে নাটোর পার হয়েছি 8:30টার সময়, লালন শাহ সেতু পার হয়েছি 8:30টার সময়। তারপরে প্রায় 1টার দিকে বরিশালে ছিল, বরিশালে রাতে ডিনার শেষ করে আবার রওনা হয়ে ভোর 5টার সময় কুয়াকাটায় পৌঁছেছি। সূর্য ওঠার পরে সূর্যের যে রিফ্লেক্সটা পড়ছে সেটা আস্তে আস্তে গাঢ় হচ্ছে আর খুব সুন্দর হচ্ছে। সকালবেলা সূর্যোদয় দেখেছি, সূর্যোদয় দেখে ওই ভ্যানে করে আবার চলে আসলাম রাখাইন পল্লীতে। এখানে রাখাইনরা তাদের হাতের জিনিসপত্র বিক্রি করে, এই যে অনেক দোকানপাট আছে এদিকে, এই দোকানপাটগুলোতে রাখাইনরা তাদের জিনিসপত্র বিক্রি করে। তো সূর্যোদয় দেখে চলে আসলাম ভ্যানে করে। ভ্যানের যে এক্সপিরিয়েন্স বলার মতো না, এত ভাঙ্গাচুরা রাস্তা, এত বালুর রাস্তা দিয়ে ভ্যানে করে নিয়ে চলে আসলো আমাদেরকে এখানে। তো মানে খুবই ভয়ঙ্কর রাস্তা ছিল, বাঁধ ছিল, বালুর একটি বাঁধ ছিল, আর বিচের ধারে বালুর উপর দিয়ে মানে আমাদের 9 জনকে ভ্যান এভাবে নিয়ে আসলো, মানে কল্পনার বাইরে। এদের এই বাইক আর হচ্ছে ভ্যানম্যানদের এক্সপেরিয়েন্স প্রচুর এখানে, না হলে এদের মানে সম্ভব না। ভাড়া নিয়েছে 150 টাকা করে, 150 টাকা করে ভাড়া নিয়ে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে। আর সূর্যোদয় দেখাইছে, সূর্যোদয় দেখিয়ে এখান থেকে রাখাইন পল্লী ঘুরাবে, তারপরে আবার আমাদের রুমে ছেড়ে দিয়ে আসবে। এগুলো কি রাখাইনদের তৈরি জিনিসপত্র না? ওদের হাতের তৈরি জিনিস, চাদর নাকি ভাই? এগুলো চাদর, প্রাইস কেমন করবে এগুলো ভাই? মানে কেমন কোয়ালিটির, কেমন রেঞ্জের মধ্যে? মানে রেঞ্জটা আমাকে একটু জানান শুধু।
আছে 650 আছে, 550 আছে, 500 হ্যাঁ 180 টাকা ভাই। রাখাইনপল্লীতে এখন এভাবেই স্বয়ংক্রিয়ভাবে শাড়ি তৈরি করা হয়। এই স্বয়ংক্রিয় মেশিনটি দিয়ে রাখাইনরা শাড়ি বুনে থাকেন। এই মেশিনে শাড়ি বুনতে সর্বোচ্চ ৩ ঘন্টা টাইম লাগে। মাত্র ৩ ঘন্টায় একটি পুরো শাড়ি বুনে শেষ করে ফেলেন। এই সুন্দর মেশিনটি রাখাইনপল্লীতেই ছিল। রাখাইনপল্লীতে গিয়ে এই মেশিনটি দেখলাম এবং চালানোর কিছু প্রক্রিয়াও উপভোগ করলাম। যদিও আগে এই স্বয়ংক্রিয় মেশিন ছিল না, আগে ছিল এইরকম হাতের মানে মানুষের মাধ্যমে চালানো কিছু টেকনিক। এ এই এ এই যে এই আন্টিটি যেভাবে শাড়ি বুনছেন, আগে এই পদ্ধতিতেই তারা শাড়ি বা অনেক জামাকাপড় বুনে থাকতো, মানে কাপড় বুনে থাকতো। আগে এইরকমই মেশিন ছিল, পরে এখন আধুনিক যুগের কারণে স্বয়ংক্রিয়ভাবে মেশিনগুলো চালু হয়ে গেছেন। আগে এইভাবেই শাড়িগুলো তৈরি করা হতো। তারা রাখাইন তাঁত শিল্পটি এভাবে তারা ধরে রেখেছেন এখনো। তারপরে আমরা চলে আসি রুমে চলে এসে চলে যাই সমুদ্রে। সমুদ্রে অনেকক্ষণ থাকি। সমুদ্রে গিয়ে অনেকক্ষণ খেলাধুলা করি। ফুটবল নিয়ে গেছিলাম, ফুটবল খেলি এবং অনেক টাইম পাস করি। সমুদ্রে অনেক ভিড় ছিল। সমুদ্রে অনেক অ্যাক্টিভিটিস ছিল আমাদের। সবগুলো আমরা শেষ করি সেই সমুদ্র পাড়ে গিয়ে। কুয়াকাটা সমুদ্র সৈকতে আছি। কুয়াকাটা সমুদ্র সৈকতে এখন গোসল করব। গোসল করার ভিডিও করতে পারবো কিনা জানি না। হাই সনি, হাই হাই হাই, এই কাকু হাই। কুয়াকাটা সমুদ্র সৈকত, যেখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত দুইটাই উপভোগ করা যায়। বাংলাদেশের সাগরকন্যা বলা হয় কুয়াকাটা সমুদ্র সৈকতে রয়েছি। গোসল শেষ করে চলে আসি রুমে স্যারদের সাথে ডিসকাস করে কোথায় ঘুরতে যাওয়া যায় সেই ডিসকাসটি করি এবং খাওয়া দাওয়া শেষ করে কোথায় ঘুরতে যাওয়া হবে বিকালে সেই ডিসকাসটি সেরে চলে আসি খেতে। ভালো একটি হোটেলে বসে খাওয়া দাওয়া করে নিই। সমুদ্রের বেলে মাছ দিয়ে খাওয়া হয়েছিল। 180 টাকা করে নিয়েছিল পার প্লেট, মানে ভাত সহ 180 টাকা নিয়ে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়লাম পশ্চিম বিচের উদ্দেশ্যে। পশ্চিম বিচে অনেক কিছু আছে, সেই বিচের উদ্দেশ্যে চলে গেলাম ভ্যান নিয়ে। এই মুহূর্তে শুটকি পল্লীতে আসলাম ভ্যানে করে। ওই ভ্যানে করে 100 টাকার বিনিময়ে শুটকি পল্লী 3 নদীর মোহনা ঘুরিয়ে দেখাবে বললো। তো এই যে শুটকি পল্লীতে চলে এসেছি। বিশাল বিশাল মাছের শুটকি করা এখানে, ছোট মাছেরও শুটকি করা আছে অনেক। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি ওখান থেকে, ওই যে ওখান থেকে সামনে গেলে 3 নদীর মোহনা, ওখান থেকে সূর্য অস্ত যাওয়া দেখবো। এই মুহূর্তে শুটকি পল্লীতে আছি। এখানে শুটকি মাছ, অনেক মাছ শুটকি করা হচ্ছে, সেটা দেখা যাক। কি মাছের শুটকি ভাই এগুলা? এগুলা কি মাছের শুটকি? ছুরি। মালও তো আমার কম না। এই মুহূর্তে নেমুর চরে আছি। নেমুর চরে এসে পৌঁছালাম। শুটকি পল্লী থেকে একটু সামনে এসে এই নেমুর চরে এসেছি। নেমুর চর দেখা যাক। না থাক এখানে, এটাই তো মজা। 3 নদীর মোহনায় পৌঁছে গেছি। 3 নদীর মোহনা থেকে সূর্য অস্ত দেখবো। চলুন উপভোগ করা যাক কুয়াকাটা 3 নদীর মোহনা থেকে সূর্য অস্ত যাওয়া। এটা হচ্ছে 3 নদীর মোহনা। এই যে এদিক থেকে 3টা নদী এসে মিলে গেছে এই সাগরের সাথে। এটার নাম হচ্ছে 3 নদীর মোহনা। আর সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সুন্দরবনের পূর্বাংশ এবং এখান থেকে দেখছি সূর্য অস্ত যাওয়া। এখন কুয়াকাটা সমুদ্র সৈকতে যে পরিস্থিতি হয়ে আছে সেটার থেকে আমাদের রাজশাহীর আইবাদের পরিস্থিতি অনেক ভালো। কারণ আমাদের আইবাদ থেকে অনেক সুন্দরভাবে সূর্যাস্ত দেখা যায় এবং এর থেকেও বেশি ঢেউ মনে হয় আমাদের আইবাদে থাকে বর্ষার সময়। কিন্তু এখন ঢেউই নাই, এখানে কোনো ঢেউই নাই। এখন একদম সীমিত পরিসরে ঢেউ। কিছুদিন আগে কক্সবাজারে গেছিলাম, অনেক ঢেউ ছিল সেখানে, এখানে অনেক কম ঢেউ। সূর্য আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে, তবে সমুদ্রের কোনো ঢেউ নাই। আসলে এখানে শীতের সময় ঢেউ থাকে না, বর্ষার সময় অনেক বড় বড় ঢেউ হয় এই কুয়াকাটা সমুদ্র সৈকতে। শীতের সময় নাকি এরকমই ঢেউ থাকে।
গত বছর এসেও এরকম ঢেউ পেয়েছি, আজকে এবার এসেও এরকম ঢেউ। তবে 18 সালে একবার কুয়াকাটায় এসেছিলাম, তখন অনেক বড় বড় ঢেউ ছিল, তখন অবশ্য শীতের সময় এসেছিলাম না। মারা ফেলিস না কিন্তু, মারবি না কিন্তু, লাল কাঁকড়া না, লাল কাঁকড়া, লালের বাচ্চা, মারবি না। এক মারবো কেন, মিজে মতো এক তাড়াই এর দৌড় দেখ কত দূরে। ধর ধর, লাল হয়নি, বাচ্চা বাচ্চা, এটা এখনো কালার পুরোপুরি হয়নি। ঘুরে ঘুরে না, হ্যাঁ কামড়াবে। শক্তি হারিয়ে গেছে। তুমি কেন বোঝো না, তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় দিয়ে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমাকে। এই নীল জলেতে ভাইসা দিতাম নিজের দুঃখ মতো, এই জল দিয়া। আমাদের সকল অ্যাক্টিভিটি শেষে চলে আসি রুমে, মানে হোটেলে চলে এসে একটু রেস্ট নিই, কারণ বের হয়ে পড়া লাগবে। আমাদের ট্যুরটি ছিল একদিনের, শিক্ষা সফর ছিল। আমরা রাজশাহী সিটি কলেজ থেকে ট্যুরে এসেছি কুয়াকাটা সমুদ্র সৈকতে সকলে মিলে। স্যাররাও আছে আমাদের সাথে, স্যারদের সাথে একটু রেস্ট নিয়ে বের হয়ে পড়ি রাজশাহীর উদ্দেশ্যে। বরিশালে রাত 2টোর সময় একটি হোটেলে থেমে আমাদের রাতে ডিনারটি সেরে ফেলি। যদি আমাদের একদিনের কুয়াকাটা ট্যুরের খরচ জানাতে চাই, তাহলে সকালে নাস্তা খরচ 50 টাকা, দুপুরে খাবার খরচ 180 টাকা, এবং ভ্যান ভাড়া টোটালি লেগেছে 250 টাকা মতো, 250 থেকে 300 টাকা, এবং রাতে খাবার খরচ 220 টাকা। আর যাওয়া আসার খরচটা প্রায় 1800 থেকে 2000 টাকার মধ্যে হয়ে যাবে। তো কুয়াকাটা একদিনের ট্যুরে আসলে এই খরচের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে, এর বাইরে কোনো খরচ নাই। যদি বাইক নিয়ে ঘুরতে চান সেক্ষেত্রে একটু বেশি খরচ হবে। এভাবে আমরা মজা করতে করতে চলে আসি রাজশাহীতে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।